তবে আর ফোনের কথা বলবে না। আমি তোমাকে ফোন এনে দেব, তাও তুমি মিমির সাথে কথা বা দেখা করতে পারবে না বলে দিলাম। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আব্বু দরজায় টোকা দিয়ে বললেন, জিসান নিচে আয়, কথা আছে। মা নীলা তুইও আয়। অতঃপর দুজনে নিচে গেলাম। আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবাই মোটামুটি অনেকেই জানো আমার ছেলে জিসান ও নীলা একে অপরকে ভালোবাসে। তাই আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবার ওদের 4 হাত এক করে দেব। তোমাদের সবাইকে আসতে হবে, কিন্তু আশা করি তোমরা সবাই বিয়েতে আসবে। আমি আব্বুর কথা শুনে থ মেরে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললাম। এখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি, এখনই কি বিয়ে করাটা ঠিক হবে? পরক্ষণে বাবার কথা ভাবলাম যে ওনার বয়স হয়েছে, বিজনেসের কাজে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়। পরে এত টেনশনের ফলে বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এমনিতেও তিনি অসুস্থ, হার্টের রোগী। তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নেই, পরে না হয় বিজনেসের পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাব। তাই আমি আর কোনো আপত্তি করলাম না, মাথা নিচু করে হ্যাঁ বলে দিয়েছি। পাশে তাকিয়ে দেখি ম্যাডাম নেই। সামনের দিকে তাকাতেই দেখি ম্যাডাম আম্মুর পা ছুঁয়ে সালাম করতেছে। আব্বু আম্মু তো খুব খুশি, কারণ তারা একটা দিনদার বউ পেতে চলেছে। একদিন কথায় কথায় আম্মুর মুখে শুনেছিলাম ম্যাডাম নাকি অনেক দিন মাদ্রাসাতেও পড়েছে, কয়েকবার খতমও দিয়েছিলেন। পরে নাকি আরবি ছেড়ে বাংলা পড়া শুরু করেছিলেন। কিছুক্ষণ পর সব বন্ধুরা বিদায় নিল, সেই সাথে আব্বু আম্মু বাসায় যাবে বলে মন স্থির করে বসে আছেন। তাই ম্যাডাম বললেন, মা বাবা প্লিজ আজকে থেকে যাও, কাল না হয় চলে যেও। আরে মা, আজকে আমার একটা কাজ আছে, তা কমপ্লিট করতে হবে, তাই আমাদের যেতে হবে। কি আর করার। অবশেষে মা বাবা চলে গেলেন। এখন পুরো বাড়িতে আমি আর ম্যাডাম একা রয়েছি। আমি ম্যাডামের দিকে একটা দুষ্টু হাসি দিয়ে বললাম, হি হি, এখন কি করব? কি করব মানে? গল্প করব আর তোমাকে পড়াবো। আগামীকাল স্কুল খোলা, জানো না বুঝি? আমি যা হোমওয়ার্ক দিচ্ছি তুমি তা না দেখে কমপ্লিট করো। হাই হাই, এটা তুমি কি বলছো? না দেখে আমার দ্বারা হোমওয়ার্ক করা সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। হবে না মানে? আমি আছি তো। তারপর ম্যাডাম আর আমি পড়ার টেবিলে বসলাম। ধীরে ধীরে সময় পার হতে লাগলো। কখন যে 10টা বাজে আর আমার পড়ালেখার অধ্যায় শেষ হবে তা আমি জানি না। ধীরে ধীরে 10টা বেজে গেল। এখন আমার পড়াশোনা শেষ। তারপর ডিনার করে নিলাম। খাবার টেবিল থেকে উঠে রান্নাঘরে গিয়ে আমি ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিই। ম্যাডাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই মাছের মতো লাফালাফি করছে আর বলছিল, ওই কুত্তা, কোলে নিলি কেন আমাকে? ছাড় ছাড় বলছি, না হলে। হেসে জবাব দিলাম, না হলে কি শুনি? কিছু না, ছাড় বলছি। এত সহজে তোমাকে ছাড়া যাবে না। ছেড়ে দেবারই যদি হতো তাহলে আর কোলে নিতাম না, বুঝলেন ম্যাডাম? ম্যাডাম আবারও লাফালাফি শুরু করলো, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠলো না। শেষমেশ আমার সাথে পেরে উঠলেন না, তাই আমার গলা জড়িয়ে ধরলো আর আমার বুকে মুখ লুকালো। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। আশেপাশের প্রকৃতি দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে কালো মেঘে ঢেকে গেছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, আর আমার মনের মধ্যে এক অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম আবার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে রইলেন। আগামী শুক্রবার আমার আর ম্যাডামের বিয়ে, অথচ অবাক করা বিষয় হলো আমি ম্যাডামের সম্পর্কে কিছুই জানি না। আমি জানি না কে তার মা বাবা, আর উনি কি এতদিন যাবৎ একলা এখানে এই বাড়িতে থেকেছেন। আমার ফ্যামিলির কাজ দেখে আমার মাথা গেল। প্রেম শুরু না হতে বিয়ের জন্য লাফালাফি আরম্ভ শুরু করলো। ওনারা কি এতই বোকা যে তার একমাত্র ছেলের সাথে ম্যাডামের বিয়ে দিচ্ছে, তার সম্পর্কে কিছু না জেনেই, যে তার বংশ পরিচয় কী আর ম্যাডাম দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার আব্বু আম্মু ম্যাডামের সম্পর্কে কিছুই খোঁজ নিলেন না। এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। এই প্রশ্নের জবাব শুধু একজনই দিতে পারবে, আর সে হলো আমার বোরখাওয়ালি ম্যাডাম। ম্যাডামকে আমি কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম ছাদের দোলনার উপর। ম্যাডাম লজ্জায় কোনো কথা বলতে পারছে না, মাথা নিচু করে আছে। এটা দেখে আমি হেসে ফেললাম। আমার হাসি দেখে ম্যাডাম মাথা তুলে আমার দিকে তাকালো, আর আমি হাসতে হাসতে বললাম, এই যে ম্যাডাম, এত লজ্জা পেতে হবে না। আর কিছুদিন পর থেকে তো নিজেই কোলে উঠতে চাইবেন, তখন আর নামতে ইচ্ছে করবে না আপনার। জি না, আমার এমন কোনো ইচ্ছা নাই। তাই নাকি? তাহলে তো ভালোই হবে, আমাকে আর কোনো আটার বস্তাকে কোলে নিতে হবে না। ওই কিছু বললে? কই না তো। আচ্ছা, এখানে নিয়ে আসলে কেন?
ভেবেছিলাম দুজনে জ্যোৎস্না বিলাস করব, কিন্তু ছাদে এসে দেখি আকাশে কালো মেঘ জমেছে, মনে হয় যে কোনো সময় ঝড় উঠতে পারে। তাহলে চলো নিচে যাই, অন্য কোনো দিন দুজনে বসে চাঁদ দেখবো। তারপর ম্যাডাম আর আমি উঠে পড়লাম নিচে যাবার জন্য, কিন্তু হঠাৎ একটা আকাশে বিদ্যুৎ চমকালো আর বাজ পড়ল। ম্যাডাম ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বুঝলাম ম্যাডাম বাজ পড়লে ভয় পায়। চারদিকে ঝিরঝির বৃষ্টি শুরু হলো। হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি হাঁ করে তাকিয়েছিলাম। সত্যি মেয়েদের মনে কখন কি চলে বুঝে ওঠা দেয়। হুট করে নিজে থেকে জড়িয়ে ধরে আবার নিজে পালিয়ে যায়। আমিও দেরি না করে ম্যাডামের পিছু পিছু ছুটলাম। ম্যাডাম নিচে ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি দরজায় টোকা দিয়ে বলছি, এই যে ম্যাডাম, দরজাটা একটু খোলেন। না, খুলবো না। কেন? তুমি শুধু দুষ্টুমিই করো আমার সাথে, তাই। আপনার সাথে দুষ্টুমি করব না তো কার সাথে করব শুনি? কারোর সাথে না, কিন্তু সব কিছু করার একটা নির্দিষ্ট সময় থাকে, বুঝেছো? জি বুঝেছি। এখন দরজাটা খুলবেন নাকি চলে যাব? ওই যাবা? জানি না, দরজা খুলবে কিনা বলো। না। আচ্ছা তাহলে আমি যাই। পিছনে ফিরে হাঁটা শুরু করতেই ম্যাডাম দরজা খুলে আমার কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেলেন। আমি অবাক হয়ে বললাম, কি হলো, দরজা কেন খুললেন? এ কথা বলতেই ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিলেন আর বললেন, ওই যাচ্ছিলে শুনি? কই আবার, আমার বাসায়। কেন, এখানে থাকতে ভালো লাগছে না? লাগে, কিন্তু তুমি তো দরজা খুলছিলে না, তাই তো চলে যাচ্ছিলাম। আমাকে একা রেখে চলে যাচ্ছিলে কেন? জান না আমি একা থাকলে ভয় পাই? কই, আগে জানতাম না তো। এখন তো জানো। এখন থেকে সব সময় আমার সাথে সাথে থাকবে আর আমাকে তোমার বুকে আগলে রাখবে। যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো তাহলে ঠ্যাং ভেঙে দিব। হেসে হেসে বললাম, আচ্ছা। হঠাৎ পকেটে রাখা ফোনটা বেজে উঠল। আরে হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, ম্যাডাম আমাকে নতুন ফোন গিফট করেছে। তাই আমি আর বেশি কিছু না ভেবে ফোনটা পকেট থেকে বের করলাম। তা দেখে ম্যাডাম বললেন, এত রাতে কে ফোন করেছে? হ্যাঁ, দেখি দেখি। আরে ওয়েট, দেখছি কে ফোন করলো এত রাতে। তারপর কলটি রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি গলায় কান্নার গুনগুন আওয়াজ ভেসে আসছে। আমি অবাক হয়ে হ্যালো বললাম, কিন্তু ওপাশ থেকে শুধুই কান্নার শব্দ শোনা যাচ্ছে। এবার আমি আরও বেশি অবাক হয়ে বললাম, হ্যালো, কে আপনি? কিন্তু হঠাৎ ফোনটা কেটে দিল। আশ্চর্য ব্যাপার, ফোন দেয় কথা বলে না। এরই মধ্যে ম্যাডাম বলে উঠলেন, কি হলো, কে ফোন করেছে? মনে হয় রং নম্বর ছিল। আচ্ছা এখন ওসব বাদ দাও, তুমি বিছানায় বসো, আমি বই নিয়ে আসছি। হাই হাই, ম্যাডাম কি বলছে? এত রাতে বই কেন আনতে যাবে? তার মানে এখন আমাকে পড়তে বসতে হবে? না না, এখন আমি কিছুতেই পড়তে বসবো না। যে করেই হোক ম্যাডামকে বই আনা থেকে আটকাতে হবে, তা না হলে আমাকে আজ রাতে আর ঘুমাতে দিবে না। তাই আমি উঠে দাঁড়ায় বললাম, এত রাতে বই কি করবে? তুমি কি বই পড়তে পড়তে ঘুমাও নাকি? থুর, বুদ্ধ কোথাকার। আমি আমার পড়ার জন্য বই আনতে যাচ্ছি না, আমি তোমাকে পড়াবো বলে বই আনতে যাচ্ছি। কেউ এত রাতে পড়তে বসে নাকি? না, কিন্তু তুমি এই কয়দিনের পড়ায় পিছিয়ে রয়েছো, তাই তোমাকে সেইগুলো পড়া শেষ করতে হবে। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই আজকে না পড়লে হয় না? পড়ার সময় যত বাহানা, তাই না? কিন্তু কোনো লাভ নেই, যাও বিছানায় বসো, আমি বই আনছি। বিশ্বাস করো, আমার শরীরটা কেমন জানি করছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখতেছি। প্লিজ অন্য একদিন পড়ব। যতই বাহানা দাও কোনো কাজ হবে না, দাঁড়াও মজা দেখাচ্ছি। ম্যাডাম রুম থেকে বেরিয়ে গেলেন। এখন না জানি কি উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ ভালো জানেন। মনে হয় পৃথিবীতে আমি এমন পুরুষ যাকে তার হবু বউ এত রাতে পড়াতে যাচ্ছে। ই আল্লাহ, উপর থেকে রশি ফেলাও, উঠাই লও মোড়ে, এই দজ্জাল মেয়ের হাত থেকে রক্ষা করো মোড়ে। কিছুক্ষণ পরেই ম্যাডাম এসে হাজির। শেষ রক্ষা আর হলো না।
এখন পড়তে বসতেই হবে, না হলে কপালে শনি আছে। কারণ ওনার হাতে কাঠের স্কেল আছে, কখন না জানি মারে। তাই বিছানায় গিয়ে বসলাম। তারপর ম্যাডাম আমাকে গ্রামার বই ধরিয়ে দিয়ে বললেন, এখন কিছু প্যারাগ্রাফ আর গ্রামার নোট করে দিচ্ছি, তুমি বসে বসে মুখস্থ করো। আমি কিন্তু একটু পর ধরবো। এত পড়া একসাথে কিভাবে পড়ব? একটু কমিয়ে দেওয়া যায় না ম্যাডাম? আমার হাতে কি এটা দেখেছো? মেরে পিঠের ছাল তুলে দিব। যদি পড়া ভুল হয় তাহলে 10টা করে বেতের বাড়ি দিব। স্কেল নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো বললেন। স্কেল দেখে আমি ঠান্ডা, পড়তে বসলাম। 1 ঘন্টা পর পড়া ধরলেন। ভাগ্য ভালো যে সব পড়া দিতে পারছি, তাই আর মার খেতে হলো না। গুড, এইভাবে প্রতিদিন পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। কি বলছো এসব? এভাবে প্রতিদিন পড়লে পাগল হতে বেশি দিন সময় লাগবে না? চিন্তা করো না, পাগলটাকে সামলানোর জন্য আমি আছি। সেটাও আরো বেশি চিন্তিত বিষয়। ওই কি বললে? কই কিছু না তো। আচ্ছা শুয়ে পড়ো, কাল আবার এখান থেকে আমাদের স্কুলে যেতে হবে। আমি হ্যাঁ বললাম। তারপর আমি আর ম্যাডাম বিছানায় শুয়ে পড়লাম। ম্যাডাম মাঝখানে একটা কোলবালিশ রেখে দিলেন। আমিও তেমন কিছু না মনে করে ঘুমিয়ে গেলাম। কাল ঘুম ভাঙতেই দেখতে পাই ম্যাডাম আমার পাশে নেই, পুরো ঘরটা অন্ধকার। তাই আমি বিছানা থেকে উঠে জানালা খুলে দিতেই সূর্যের সোনালি আলো ঘরে এসে পুরো ঘরটা আলোকিত করে তুলল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি ম্যাডাম কিচেনে রান্না করছে। আজকে ম্যাডাম কি অন্যরকম লাগছে, কারণ একটা নেভি কালারের বোরকা পরেছে, তার সাথে সাদা কালারের নিকাবও পরেছি। দেখতে সেই রকম লাগছে, ইচ্ছে করছে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। বেশ অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে রয়েছি, আর ম্যাডাম ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। তাই আমি চুপি চুপি গুটি গুটি পায়ে ম্যাডামের পিছনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম সেটা বুঝতেই পারিনি। আমি দেরি না করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাডাম বেশ খানিকটা আঁতকে উঠল। উনি পিছনে তাকালে ওনার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতেই পারছি উনি বেশ রেগেই আছেন। আমি শুধু ওনার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ ম্যাডাম বললেন, ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিলে? দুষ্টুমি করলে ক্ষতি কি? আমি তো আমার হবু বউয়ের সাথে দুষ্টুমি করতেছি, তাই না? হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না। যাও গিয়ে টেবিলে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে আনছি। না, আমি এখানে এভাবেই থাকবো। মানে? আমি এভাবেই জড়িয়ে ধরে থাকবো, তুমি যা করার করো। এইভাবে তোমার আর আমার দুজনেরই লেট হবে স্কুলে যেতে। তাই বলছি কি, গিয়ে বসে পড়ো। আচ্ছা যাব, কিন্তু এক শর্তে। আবার কি শর্ত? প্রথমত আমাকে আমার গালে একটা চুমু দিতে হবে, আর আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে হবে। আইসে, যাও তো, যত সব আদিক্ষেতা, পারবো না কিছু করতে। তাহলে আমি এভাবেই জড়িয়ে ধরে থাকবো যতক্ষণ না আমার শর্ত পূরণ হচ্ছে। ম্যাডাম কিছু না বলে হুট করেই আমার গালে একটা চুমু বসিয়ে দিলেন। আমি এর জন্য একদম প্রস্তুত ছিলাম না। আর ম্যাডাম বললেন, প্রথমটা হয়েছে, এখন টেবিলে যাও, আমি আসছি। আমি বাধ্য ছেলের মতো তার কথায় কিচেন থেকে বেরিয়ে টেবিলে বসে রয়েছি, আর ম্যাডামের জন্য অধিক আগ্রহে বসেছিলাম কখন ম্যাডাম আসবে আর আমাকে তার হাতে খাইয়ে দিবে। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা আবার বেজে উঠল। মেজাজটা খারাপ হয়ে গেল। কে আবার ফোন দিল এই অসময়ে? বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। একটা অচেনা লোক বললেন, হ্যালো স্যার, আপনি কি জিসান? জি আমি জিসান। স্যার আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আসুন প্লিজ। কেন বলুন তো? আর আপনি কে? স্যার আমি মিমি ম্যাডামের ড্রাইভার বলছি। মিমি ম্যাডাম কাল রাতে সুইসাইড করার চেষ্টা করেছে। আপনি প্লিজ তাড়াতাড়ি ঢাকা মেডিকেল চলে আসুন, তাকে এখানে ভর্তি করানো হয়েছে। কথাটা শোনা মাত্রই আমি থমকে গেলাম। এটা আমি কি শুনলাম? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি করব বা কি বলবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ সেই লোকটি আবার বলল, কি হলো স্যার, কথা বলছে না কেন? প্লিজ তাড়াতাড়ি আসুন। তারপর অনেকটা অস্পষ্ট গলায় বললাম, ঠিক আছে আমি আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ফোনটা কেটে দিলাম। এখন ভাবছি ম্যাডামকে বলে যাব নাকি না বলা ভালো হবে, কারণ উনি যদি জানতে পারেন আমি মিমির কাছে যাব তাহলে অনেক কষ্ট পাবেন, আর আমি তার কষ্ট একদম সইতে পারবো না। না থাক, ম্যাডাম আসার আগে আমি এখান থেকে চলে যাই। তাই আমি দেরি না করে দৌড়ে গেটের বাইরে আসলাম। আমাকে দেখে
গেটের দারোয়ান ফ্যালফ্যাল চোখে তাকিয়েছিল। আমার মাথায় শুধু একটাই চিন্তা, মেয়েটার কিছু হবে না তো? কেন যে মেয়েটা আমার সাথে এমন করে? আমি তো ওকে ভালোবাসি না, শুধু ভালো একটা বন্ধু ভাবি, এছাড়া আর কিছুই না। হাঁটতে হাঁটতে একটা অটোরিকশা পেয়ে গেলাম। রিকশাতে উঠে বসলাম। উঠে বসতেই আবার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম ম্যাডাম ফোন দিয়েছে। বুঝতে বাকি রইল না ম্যাডাম আমাকেই খুঁজছে। এখন যদি ফোনটা ধরি তাহলে ওনার কথা শুনতে বাধ্য হতে হবে, আর যদি ভুল ক্রমে কেঁদে ফেলে তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না, আর ওনাকে বোঝাতেই অনেক সময় লেগে যায়। তাই আর ইচ্ছে করে ফোনটা ধরলাম না, সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। একটু পর ঢাকা মেডিকেলে পৌঁছে গেলাম। অটো থেকে নেমে ভাড়াটা দিয়েই দৌড়ে মেডিকেলের ভিতরে গেলাম। ভিতরে যেতেই মিমির ড্রাইভার আমার সামনে এসে বলে উঠল, স্যার আপনি এসেছেন, চলেন এদিকে চলেন। কোনো কথা না বলে লোকটার পিছন পিছন হাঁটা দিলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার মনের মধ্যে ভয়টা নাড়া দিয়ে উঠল। মিমি এখন ভালো আছে তো, নাকি ওর কোনো কিছু হলো? না, আর কিছু ভাবতে পারছি না। সব কিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে ড্রাইভার একটা রুমের সামনে এসে দাঁড়ালো আর বলল, ম্যাডাম আপনাকে ভিতরে যেতে বলেছিল। আমি কোনো কথা না বলে রুমের মধ্যে যেতেই দেখি মিমি আধশোয়া হয়ে বেডের মধ্যে বসে রয়েছে, আর একটা নার্স তাকে কিছু ওষুধ খাইয়ে দিচ্ছে। ভিতরে গিয়ে আমার ভয়টা কেটে গেল, এই ভেবে যে মিমি এখন সুস্থ আছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে মিমির দিকে একটা ঘৃণার নজরে তাকিয়ে আছি। তার প্রতি এখন আমার ঘৃণা জন্মাতে শুরু করলো। সে কেন এমন একটা কাজ করতে গেল? মিমির ওষুধ খাওয়া শেষ হতেই আমাকে দেখতে পেল আর বলল, এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি চেহারায় বিরক্তিকর ছাপ নিয়ে ভিতরে গেলাম। মিমির চেহারায় খুশির ছাপ দেখা যাচ্ছে, মনে হয় পৃথিবীর সবথেকে বড় খুশি মানুষ। আমি ওর পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। মিমির হাতে ব্যান্ডেজ করা ছিল, তার মানে সে হাত কেটে সুইসাইড করতে চেয়েছিল। আমি বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, কেন করলে এমনটা? জানো, কাল রাতে আব্বুকে ফোন দিয়ে তোমার কথা বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু উনি তা মানেননি। উনি বলেছেন ওনার পছন্দ মতো ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন। এটা আমি কি করে হতে দেই বলো? অনেক কান্নাকাটি করেছি, তবুও মানেনি। তাই শেষবারের মতো কাল রাতে তোমাকে ফোন দিয়ে অনেক কেঁদেছিলাম, আর তারপর এই পথ বেছে নিই। সকালে চোখ খুলতেই দেখি আব্বু আমার পাশে বসে কাঁদছে। অতঃপর দেখি আমি হসপিটালের বেডে শুয়ে রয়েছে, আর তখনই আব্বু আমাকে কথা দিয়েছে আমার পছন্দের ছেলে মানে তোমার সাথে আমার বিয়ে দিবে। মিমির কথা শুনে কয়েক মিনিট চুপ করে রইলাম। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমির গালে। মিমি গাল ধরে বসে রয়েছে, কাঁদো কাঁদো ভাব। আমি নিজের রাগকে কোনো রকম কন্ট্রোল করে বললাম, তুমি কি পাগল? যা মন চায় তাই করবে। যদি কোনো একটা অঘটন হয়ে যেত তখন আমি কত বড় একটা বিপদের সম্মুখীন হতাম, সেটা কি তুমি বুঝতে পারছো? যখন তোমার বাবা জানতে পারতো আমার জন্য তোমার এই অঘটন ঘটেছে, তখন কি তোমার বাবা আমাকে আস্ত রাখতেন? আর ভালোবাসো তাই না? তুমি কি ভেবেছো তুমি সুইসাইড করলে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করব? এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আর বিয়ে করার কথা তো ভুলেই যাও, কারণ আমার বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়ে রয়েছে। তার সাথে আমার বিয়ে হবে। ভবিষ্যতে যদি আবারও এরকম করার চেষ্টা করো তো খারাপ হবে বলে দিলাম। মনের ভিতর যত রাগ ছিল তা আজ সব বের করে দিলাম। মনে মনে ভেবেও নিয়েছি আর কোনো দিন মিমির সামনে আসবো না। যদি ওর থেকে দূরে থাকি তাহলে ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। বয়স কম, আবেগটা বেশি। আমি সামনে থাকলে এই আবেগটা আরও বেড়ে যাবে, আর এটা দুজনের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই ঠিক করে রেখেছি মিমির সামনে আর কোনো দিন আসবো না। হঠাৎ খেয়াল করে দেখি মিমির চোখ খেয়ে লাল হয়েছে, চোখ দিয়ে অঝোর ধারায় বন্যার মতো পানি ঝরে পড়ছে। ও আমার দিকে এক নজরে তাকিয়ে কাঁদছে। তারপর তার হাত দিয়ে তার চোখের পানি মুছে আমাকে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর তোমাকে না পেলে আমি মরে যাব বলে দিলাম। দেখো মিমি, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আর ভালোবাসা কোনো খেলনা না যে চাইলেই পেয়ে যাবে।
ভালোবাসা হয় দুটি মনের মিলনে। সেখানে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা একতরফা। তোমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না, কারণ তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর যেখানে ফিলিংস এবং বিশ্বাস থাকে না সেটাকে ভালোবাসা বলে না। আমি এত কিছুই বুঝি না। আমি বুঝি আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন তোমাকেই ভালোবাসতে চাই। আর ফিলিংসের কথা বলছো তো, একবার ভালোবেসে দেখো, ফিলিংস এমনি এমনি জন্ম নিবে। দেখো মিমি, তুমি যেটা ভাবছো সেটা কখনো সম্ভব না। তুমি কেন বুঝতে পারছো না? আমার বিয়ে অন্য কোথাও ঠিক করা হয়েছে। এখন তোমাকে আমি কিভাবে ভালোবাসবো বলো? শুধুমাত্র তোমার জন্য তো আমি আমার মা বাবার কথা ফেলতে পারবো না, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে। তাই এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, এতে দুজনেরই মঙ্গল। তুমি সবার ভালোবাসার কথা ভাবছো, আমার ভালোবাসার কি হবে? আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, সেই ভালোবাসার কি হবে? আমি কি আমার ভালোবাসার মূল্য পাবো না? দেখো মিমি, ভালোবাসা কোনো বাজারের পণ্য নয় যে তুমি তার মূল্য নির্ধারণ করবে। ভালোবাসতে হলে দুটি মনের মিল থাকতে হয়। যেখানে তুমি শুধু একতরফা ভালোবাসার স্বপ্ন দেখে যাচ্ছ, যে স্বপ্ন তুমি দেখছো তা কোনো দিনও পূরণ হবার নয়। আমি জানি তোমার একটা সুন্দর মন আছে, সেখানে হাজারো ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা ভুল মানুষের প্রতি প্রকাশ করছো। তুমি অপেক্ষা করো, দেখবে একদিন আমার থেকে হাজার গুণ ভালো ছেলে তোমার পিছনে পড়ে থাকবে। শুধু সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে তোমাকে ভালোবাসার যোগ্য। এবার মিমি কান্না থামিয়ে দিয়ে মাথা নিচু করে আছে। আমি তার চোখের জল মুছে দিয়ে আবারও বললাম, দেখো, শুধু শুধু কেঁদে লাভ নেই। এই চোখের জলের মূল্য আমি দিতে পারবো না। চোখের জল তার জন্য ফেলবে যে তোমার এই চোখের জলের মূল্য দিতে পারবে। বুঝতে পারছো আমার কথা? মিমি কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মুখ লুকিয়ে নীরবে কাঁদছে। আমার আর কিছু করার নেই, আমার যতটুকু করার আমি করেছি। হঠাৎ ম্যাডামের কথা মনে পড়ল। ওনার কথা মনে পড়লেই আমার দুশ্চিন্তা বেড়ে গেল, কারণ আমি ওনাকে না বলে এখানে এসেছি। না জানি কতটা রেগে আছে ও কষ্ট পেয়েছে। আমি মিমির কাছ থেকে বিদায় নিলাম আর সোজা একটা রিক্সা নিয়ে স্কুলে চলে এলাম। এখন শিক্ষার্থীদের কোচিং চলছে। এই সময় ম্যাডাম অফিস রুমে থাকেন, তাই আমি দৌড়ে অফিস রুমের দিকে গেলাম। কিন্তু সেখানে ম্যাডাম নেই, কিছু স্যার ম্যাডাম বসে আছেন। তাই আমি স্কুল থেকে বের হলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ 110টা মিস কল ম্যাডাম আমাকে দিয়েছেন। এখন টেনশনটা বেড়ে গেল, তাই দ্রুত ম্যাডামকে কল দিলাম। কয়েকবার রিং হতেই কলটি রিসিভ করলো। আমি হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মনের ভিতর খোঁচা দিয়ে উঠল, তাই আমি আবার হ্যালো বললাম, কিন্তু আগের মতো নীরবতা বজায় রেখে কেঁদেই চলছে। হঠাৎ করে ফোনটা কেটে দিল। আমি আরও কয়েকবার ফোন দিলাম, কিন্তু ধরছে না। তাই আমি দৌড়ে গেলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর ম্যাডামের বাড়ির সামনে হাজির হলাম। দৌড়ে বাড়ির ভিতরে যাচ্ছিলাম, কিন্তু পিছন থেকে দারোয়ান আমাকে ডেকে বলল, স্যার, ম্যাডাম তো বাসাতে নেই, আপনি ভিতরে কি করতে যাচ্ছেন? থমকে গেলাম আর বললাম, বাসায় নেই মানে? কোথায় গেছে তাহলে? তা তো আমি জানি না, কিন্তু দেখলাম তাড়াহুড়া করে বেরিয়ে গেল। আমি আর কথা বাড়ালাম না, সেখান থেকে চলে এলাম। এখন আমি ম্যাডামকে কোথায় পাবো এসব ভাবতেছি। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করলো। ফোনটা বের করে দেখি আম্মুর নাম্বার। কলটি রিসিভ করলাম। কি রে, কোথায় তুই? হতচ্ছাড়া, তোর জন্য বৌমা কাঁদতে কাঁদতে কি হাল করেছে দেখে যা। আর শুধু একবার বাসায় আয়, তোর খবর আছে দেখিস। তোর আব্বুও রেগে আছে, তুই আয় শুধু বাসায়। আমি খুশি হব না দুঃখী হব বুঝতে পারছিলাম না, তবে একটু হলেও বুঝতে পেরেছি ম্যাডাম আমার উপর অভিমান করছেন, যার জন্য কান্না করছে। আমিও কি বোকা, ম্যাডামকে কিছু না বলেই মিমিকে দেখতে চলে গিয়েছিলাম। ম্যাডাম হয়তো আমাকে খুঁজতে খুঁজতে আমার বাসায় গেছেন, তাই আমিও ফোনটা কেটে রিক্সা নিয়ে বাসার সামনে এসে নামলাম। তারপর বাসার ভিতরে ঢুকলাম।
ঢুকতে না ঢুকতে আম্মুর বকা ও আব্বুর ঝাড়ি শুনতে হলো। তাদের সামনে চুপ করেছিলাম। তার মধ্যে আম্মু বলল, উপরে যা, বৌমা তোর রুমে বসে আছে। আমি মাথা নাড়ালাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম আমার রুমের সামনে। দরজা দিয়ে একটু উকি মেরে দেখি ম্যাডাম জানালা ধরে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম এখনও রেগে আছে, তাই আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। হঠাৎ ম্যাডামের গলার আওয়াজ শোনা গেল। একদম কাছে আসার চেষ্টা করবি না, বলে দিলাম। থমকে দাঁড়িয়ে রইলাম। অবাক হলাম, কারণ ম্যাডাম এখনও জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম কি করে বুঝলেন যে আমি রুমে এসেছি? যাক, সেসব বাদ দিয়ে বললাম, সরি। এই কানে ধরলাম, আর এমনটা কোনো দিন হবে না। এবার ম্যাডাম আমার দিকে তাকালো। আমি চোখ নামিয়ে নিলাম, শরমে নয়। ম্যাডামের গরম নজর দেখে, হ্যাঁ উনি রেগে আছেন, তার চোখ দেখে বুঝতে পেরেছি। তাই আমি আবার সরি বললাম। ম্যাডাম আবার মুখটা ঘুরিয়ে নিলেন। আমি আবার বললাম, সরি বললাম তো, আর এখন হবে না। কথাটা বলেই ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এবার ম্যাডাম আর রাগ দেখিয়ে থাকতে পারল না। সে আমার দিকে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাডাম বলল, জানো আমি কতটা কষ্ট পেয়েছি তোমার এরকম ব্যবহারে? আমি খুব কেঁদেছি, তোমাকে বারবার ফোন করেছি, তুমি রিসিভ করনি। কোথায় গিয়েছিলে? ম্যাডামের প্রশ্নের জবাব আমার কাছে আছে, কিন্তু ওকে বললে হয়তো কষ্ট পাবে। আমাকে একটা মিথ্যা বলতে হলো। বাহানা দিয়ে কথা ঘুরিয়ে দিয়ে বললাম, স্কুলে যাবে না নীলা? এখন তো অনেক সময় আছে। না, আজকে যাব না। আজকে তুমি আর আমি শপিং করতে যাব। আমাদের বিয়ের কিছু কেনাকাটা করতে হবে। ম্যাডামের কপালে চুমু খেয়ে বললাম, যথা আজ্ঞা ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। ম্যাডাম আমার বুকে কিল মেরে বলল, আমার বরটা দেখে আমাকে খুব ভালোবাসে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে তো এখনো দেখোইনি, তাতেই আমাকে এত ভালোবাসো? আমাকে দেখার পর তোমার ভালোবাসা কমে যাবে না তো আবার? আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে নয়। আমি তোমার গুণকে ভালোবাসি, তোমার রূপকে নয়। আমি এমনই একজন জীবনসঙ্গী চেয়েছিলাম যে হবে ইমানদার, আর তুমি সেই জীবনসঙ্গী যাকে আমি স্বপ্ন দেখে হাজারো গল্প লিখি। এটা হলো আমাকে ভালোবাসার উপহার। ফিক করে হেসে বললাম, পাগলি একটা। ম্যাডাম আমার বুকে কিল ঘুষি দিয়ে মুখ লুকিয়ে বলল, তোমারই তো পাগলি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। আমিও তাকে পরম আবেশে জড়িয়ে ধরলাম বুকের মাঝে। হয়েছে হয়েছে, ছাড়ো। অনেক ভালোবাসা দেখিয়েছো, এখন ছাড়ো, শপিংয়ে যেতে হবে। আমি একটা হাসি দিয়ে বললাম, ওকে চলো। তারপর আমি আর ম্যাডাম শপিং করতে চলে এলাম। অনেক কিছু কেনাকাটা করলাম। ম্যাডাম আমার জন্য পছন্দ করে কয়েকটা শার্ট ও প্যান্ট কিনে দিলেন। আমিও তাকে 2টি বোরখা ও একটা নীল শাড়ি কিনে দিয়েছি। তারপর শপিং করা শেষ হলে ম্যাডাম তার বাসাতে পৌঁছে দিয়ে এসে আমি আমার বাসাতে এসে রাতের খাবার খেয়ে ম্যাডামের সাথে ফোনে কথা বলতে বলতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কারণ হোমওয়ার্ক বাকি আছে। আজ স্কুল শুরু হবে 11টা 30-এ। এখনও অনেক সময় আছে। 10 পর্যন্ত পড়লাম। হঠাৎ নিচ থেকে আম্মুর গলার আওয়াজ শোনা গেল। জিসান, জিসান, তোরা তাড়াতাড়ি নিচে আয় তো। আসছি আম্মু। তারপর বই খাতা গুছিয়ে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি মিমি ও তার বাবা দাঁড়িয়ে আছে। মিমির দিকে তাকিয়ে দেখি ওর মুখে খুশির ছাপ। ওর এই খুশি কেন জানি না আমার সুবিধার মনে হলো না। আমি ওনাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ আমার আব্বু আমাকে বলে উঠলেন, ওনার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলতে এসেছে। কথাটা শোনা মাত্র আমার পায়ের তল থেকে মাটি সরে গেল। মিমির উপর আমার ঘৃণাটা আরও বেড়ে গেল। কালকে এত করে বুঝালাম, তবুও বুঝলো না। মিমি দেখে আমার দিকে এক নজরে হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি বিরক্তিকর ভাব নিয়ে বললাম, এসব কি বলছো আব্বু? আমার বিয়ে তো ঠিক করাই আছে।
আমি তো ওনাকে বললাম, কিন্তু উনি বললো তুই নাকি ওনার মেয়েকে ভালোবাসিস। হেসে হেসে জবাব দিলাম, আমি ওনার মেয়েকে ভালোবাসি। এটা কে বলল তোমাকে? আব্বু কিছু বলতে যাবে, ঠিক তখনই মিমির আব্বু আমার সামনে চলে আসে আর বলে, বাবা জিসান, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। ও যদি তোমাকে না পায় তাহলে ও আর বাঁচবে না। আমি একজন বাবা হয়ে বলছি, তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও। এবার আমার মাথা পুরোটাই গরম হয়ে গেল। এরা বাবা আর মেয়ে মনে হয় পাগল। এদের দুজনের মাথায় মনে হয় কোনো প্রবলেম আছে। কিন্তু আমি এখন ভাবছি কি করে এদের এখান থেকে বের করে দেওয়া যায়। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, ওকে আঙ্কেল, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। আমার এই কথা শুনে আব্বু আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে মিমি ও তার বাবা মুখে হাসি ফুটে উঠল। মিমির বাবা আমাকে কিছু বলতে ধরলেন, তখনই আমি তাকে কিছু না বলতে দিয়ে আমি বললাম, দেখুন আঙ্কেল, আমি মিমিকে বিয়ে করব ঠিকই, কিন্তু তাকে কোনো দিন বউয়ের মর্যাদা দিব না। এমনকি মিমি থাকাকালীন আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে আনব। আমি আমার ভালোবাসার মানুষকে পৃথিবীর সব সুখ এনে দিব, কিন্তু মিমিকে কিছুই দিব না। সে সারা জীবন আমার রক্ষিতা হয়েই থাকবে। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, এই শুক্রবারই মিমিকে বিয়ে করে নেব, কারণ শুভ কাজে দেরি করতে নেই। আমার কথা শুনে মিমি ও তার বাবার মুখের হাসিটা নিমিষেই মুছে গেল। আমি ধীর পায়ে মিমির সামনে গিয়ে বললাম, দেখো মিমি, আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমি শুধু তোমাকে একজন ভালো বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু না। তুমি ভালো করেই জানো আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। তবুও জেদ ধরে আছো কেন? জোর করে ভালোবাসা হয় না। তুমি যতই যা খুশি করো না কেন, তুমি আমাকে কোনো দিনও পাবে না, কারণ ভালোবাসা একবারই হয়, দ্বিতীয়বার নয়। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। মিমি কিছু বলছে না, শুধু মাথা নিচু করে চোখের জল ফেলছে। আর মিমির বাবা মিমিকে ধরে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আমি আব্বু ও আম্মু ওদের যাওয়ার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ আব্বু বলে উঠল, তোকে আমার স্কুলে পাঠানোই বলেছে, আগে যদি বিয়ে দিয়ে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমি চুপ করে আছি, কিন্তু আম্মু চুপ করে থাকতে পারল না। আম্মু বলল, তুমি চুপ থাকো তো, ওর কি দোষ? ও যাকে ভালোবাসে তার সাথে তো ওর বিয়ে ঠিক করে রেখেছি, এটা জান না সত্ত্বেও মেয়েটা ওকে ভালোবাসে। এখানে আমার ছেলের কি দোষ শুনি? আব্বু আর কোনো কথা বললেন না। আম্মুর ধমক খেয়ে চুপ হয়ে গেলেন। এবার আব্বু হেসে হেসে বললেন, যা স্কুলে যা, দেখ তোর হবু বউ কি করে। আমি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রয়েছি। আম্মুও হাসছে। ব্যাপার কি? আমি অবাক স্বরে বললাম, মানে কি বলছো এসব? মানে এতক্ষণ যা কথা হচ্ছিল তা তোর হবু বউ শুনে ফেলেছে? কি বলছো এসব? ও কিভাবে শুনলো? তোর আব্বু ফোন করে সব শুনিয়ে দিয়েছে। এতক্ষণ তুই যা যা বললি তা সব কিছু শুনে নিয়েছে। হায় আল্লাহ, কি করছে? এসব কাজ করার কি কোনো মানে হয়? এখন না জানি আমার কি হাল করে ছাড়া আল্লাহ ভালো জানেন। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে এলাম। আর সব কিছু রেডি করে ফোনটা হাতে নিতেই টুংটাং মেসেজ আসলো। বুঝলাম এটা ম্যাডামের কাজ, তাই মেসেজগুলো সিন করলাম। সেখানে লেখা আছে, দিঘির পাড়ে চলে আয়, স্কুলে যেতে হবে না। মেসেজটা দেখে আমার কলিজার পানি শুকিয়ে গেল। দিঘির পাড়ে এই সময় কেন আবার? না জানি আজ আমার কপালে কতই দুঃখ আছে। ম্যাডাম যে রাগী, এসব ভাবতেছি। এরই মধ্যে আবার টুং করে মেসেজ আসলো। তাতে লেখা ছিল, যদি 5 মিনিটের মধ্যে না আসিস তাহলে তোর কপালে খারাপই আছে। বুঝতে পারছি ম্যাডাম রেগে আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি দিঘির পাড়ে গেলাম। আমাদের বাসা থেকে মাত্র 3 মিনিটের রাস্তা, তাই পৌঁছাতে বেশি সময় লাগলো না। কিন্তু ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল একটি গাছের ছায়াতলে। গাঢ় নীল রঙের বোরখা পরে কেউ বসে আছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা ম্যাডাম।
দৌড়ে গেলাম ম্যাডামের সামনে। এইটুকু দৌড়াতে হাঁপানি উঠে গেছে, তাই একটু দাঁড়িয়ে দম নিচ্ছি। আর কি, ম্যাডাম আমাকে দেখে উঠে দাঁড়ালেন। ওনার চোখ দেখে বুঝে গেছি খুব রেগে আছে। আজ আর আমার রক্ষা নেই। ম্যাডাম ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, কি বলছিলি? মিমির আব্বুকে মিমিকে বিয়ে করবি, রক্ষিত করে রাখবি, তাই না? বিয়ে করার খুব শখ হয়েছে, তাই না? তারা তোর শখ মেটাচ্ছি আমি। কথাটা বলি ম্যাডাম আশেপাশে কি জানি খুঁজতে লাগলো। আমি যা বুঝতে পেরেছি তা হলো উনি আজকে আমাকে ধোলাই করবে, তাই মনে হয় আশেপাশে লাঠি খুঁজছে। ম্যাডাম একটা লাঠি নিয়ে আমার সামনে আসলো। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ওটা দিয়ে যদি মারে তাহলে আমি সোজা পরপারে চলে যাব। তাই বাঁচার জন্য বললাম, আরে আরে কি করছো? আমি তো সব মিমি আব্বুকে রাগের মাথায় বলেছিলাম। আর যা বলেছিলাম তা ঠিকই বলেছি, কারণ কোনো মেয়েই চাইবে না কারো রক্ষিতা হয়ে থাকতে। সেই জন্য তো তারা কিছু না বলেই চলে গিয়েছিল। তা না হলে মিমি যেভাবে আমার পিছনে লেগেছিল তাতে মনে হয় আমাকে বিয়ে না করে ছাড়তো না। তবুও তুই ওকে বিয়ে করার কথা বললি কেন? তোকে এর জন্য শাস্তি পেতে হবে। আমি একটু ঢং দেখিয়ে বললাম, আরে বাবু এমন করো না প্লিজ। তুই তো জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। বিয়ে তো দূরের কথা, তুমি তো আমাকে ভালোবাসো। আমাকে কষ্ট দিতে তোমার কি ভালো লাগবে বলো? চুপ, একদম ঢং করবি না। আমি তোর এই মিষ্টি কথার প্রেমে পড়ছি না, বুঝেছিস? এখন কান ধর। কি, আমাকে কান ধরতে হবে? না না, আমি পারবো না, আমার কানে ব্যথা। এটা দেখেছিস? এটা দিয়ে মারলে সব ব্যথা ভালো হয়ে যাবে। যা করতে বলছি চুপচাপ কর, নয়তো কি? আলতো করে একটা বাড়ি মেরে দিল আমার পায়ের মধ্যে। একটু ব্যথা লাগছে, তবুও এমন ভাব করলাম যেন খুব বেশি ব্যথা পেয়েছি। আর আমি অভিনয় করতে করতে বললাম, ইস, তুমি আমাকে এভাবে মারতে পারলে? তোমাকে ভালোবাসাই ভুল হয়েছে। তোমাকে না ভালোবেসে যদি মিমিকে বাসতাম তাহলে এমন মার খেতে হতো না, আর আদর একটু বেশিই পেতাম। কি বললি কুত্তা? দাঁড়া, তোর আদর খাওয়ার শখ মিটাইতেছি। বলেই লাঠি দিয়ে আরো 2-3টে মারলো। এবার একটু জোরেই মেরেছে। মনে হয় কথাটা বলে ভুল করেছি, কারণ ম্যাডাম আরও রেগে গেছেন। তবে এবার ওনার রাগ ভাঙাতে পারবো না, তাই এইটা বুদ্ধি করলাম। চোখে অনেকটা রাগ ভাব দেখাচ্ছি আমি, সেটা ম্যাডামের নজর এড়ায়নি। এবার আমি ইচ্ছে করে পেছনে মুখ করে চলে আসতে ধরলাম, আর চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে আসতেছে, তাই আমি হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। হঠাৎ করে ম্যাডাম পেছন থেকে আমার হাত টেনে ধরলেন। আমি তার দিকে তাকালাম। এই সময় দিঘির পাড়ে কোনো মানুষ নেই, তাই ম্যাডাম এই সময় মিস করলেন না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর মিষ্টি সুরে বললেন, কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? বুঝতে পারলাম এখন রোম্যান্স করার চান্স পেয়েছি। এটা মিস করলে চলবে না, তাই রাগের ভান করে বললাম, আমার যেখানে খুশি যাব, তাতে তোমার কি? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আমাকে একা রেখে যেও না প্লিজ। তাহলে আমাকে মারলে কেন? সরি, আর হবে না। রাগের মাথায় এসব করে ফেলেছি। আর মিমির নাম বারবার মুখে আনো কেন? তুমি জানো না ওর নাম শুনলে আমার মাথা ঠিক থাকে না? আর কখনো ওর নাম মুখে আনবে না। কেন আনবো না? মিমি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। এখন আমি ওর কাছে যাব, ছাড়ো আমাকে। এ কথা শোনার পর ম্যাডাম আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন আর কাঁদো কাঁদো গলায় বললেন, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। ম্যাডাম এবার আমার বুক থেকে মাথা তুললেন। আমি দেখলাম তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। এটা তো আমি চাইনি, তাই আমি তার চোখের পানি হাত দিয়ে মুছে দিলাম। ম্যাডাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, তো আমাকে এতক্ষণ মারলে, এবার একটু আদর করো। কি করব? আমার গালে একটা চুমু দাও। ইস, শখ কত! দেবে না চলে যাব? না, দিচ্ছি তো। দাও। ম্যাডাম যেহেতু আমার থেকে খাটো, তাই আমার পায়ের উপর পা রেখে দাঁড়ালেন আর 2 গালে 2টো চুমু দিলেন, আর শেষটা কপালে দিলেন আর বললেন, এবার খুশি তো? কিন্তু তুমি বারবার আমার গালে চুমু দাও কেন? সেটা বিয়ের পর জানতে পারবে কেন তোমার গালে চুমু দেই। আচ্ছা, কিন্তু আমাকে আজ স্কুলে যেতে দিলে না কেন? দরকার আছে তাই। কি দরকার শুনি? একটু পরে জানতে পারবে, এখন চলো। কোথায়? গেলেই জানতে পারবে, এখন চলো তো। আর কথা বাড়ালাম না।
ম্যাডামের হাত ধরে হাঁটা শুরু করলাম। দিঘির পাড় থেকে মেন রাস্তায় এসে একটা রিকশাতে চড়ে বসলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, ম্যাডাম আমার হাত ধরেছেন তো ধরেছেন, তা আর ছাড়ার নাম নিচ্ছেন না। এমন মনে হচ্ছে যে আমাকে ওনার কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে, আর উনি আমাকে তার সর্বশক্তি দিয়ে আটকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। হঠাৎ করে রিকশাটা একটা শপিং মলের সামনে এসে থামলো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ম্যাডাম আমাকে এখানে কেন আনলেন। তাই আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এখানে কেন আমাকে নিয়ে আসলে? ভেতরে চলো, বুঝতে পারবে। তারপর রিকশা থেকে নামলাম। ভাড়াটা অবশ্য ম্যাডামই দিলেন, কারণ উনি ভালো করে জানে আমার কাছে এখন কোনো টাকা নাই। তারপর ভিতরে গেলাম। ম্যাডাম আমাকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখাচ্ছেন আর বললেন, কোনটা পছন্দ হয় তোমার? তোমার যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। তাই? আচ্ছা, ওয়েট। তারপর উনি আরও কিছু কালেকশন দেখতে লাগলেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না উনি কেন আমার জন্য এখন শপিং করছেন। কিছু বুঝে ওঠার আগেই ম্যাডাম আমাকে একটা পাঞ্জাবির সেট ধরিয়ে দিয়ে বললেন, চেঞ্জ রুমে গিয়ে এটা পরে আসো। কেন? আমি বলছি তাই। কি আর করব, চেঞ্জ করে আসতে হলো। পাঞ্জাবিটা খুব সুন্দর মানিয়েছে, আর পাঞ্জাবিটা নীল ও আকাশি রঙের। ম্যাডামের বোরখার রঙও আমার পাঞ্জাবির রঙ একই। চেঞ্জ করে আসার পর ম্যাডাম আমাকে দেখে বললেন, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। হয়েছে, এখন বলো এটা কিসের জন্য কিনেছো? একটু পরেই বুঝতে পারবে। আমি আর কথা না বলে চুপচাপ ম্যাডামের কর্মকাণ্ড দেখতে লাগলাম। তারপর আমরা মল থেকে বেরিয়ে এলাম এবং ম্যাডাম আগের মতোই আমার হাতটা ধরে রইলেন। অতঃপর ম্যাডাম একটা রিকশা ডাকলেন। তারপর আমি আর ম্যাডাম রিকশাতে চড়ে বসলাম। রিকশাওয়ালা ম্যাডামকে বললেন, কোথায় যাবেন ম্যাডাম? আপনি চালান, আমি যেখানে থামতে বলবো সেখানেই নামিয়ে দিবেন। আচ্ছা। বলেই বেটা রিকশা চালাতে লাগলো। হয়তো সে বুঝতে পেরেছে, হয়তো জায়গার নাম বললে আমি চিনে ফেলবো। কিছু দূর যেতেই ম্যাডাম থামতে বললেন। বুঝতে পারলাম এখানেই নামতে হবে। তারপর ভাড়া মিটিয়ে দিলেন ম্যাডাম। পাশে তাকিয়ে দেখি আমার ছেলেবেলার বন্ধু রাকিব ও হৃদয় দাঁড়িয়ে আছে। দুজনে আমার সামনে এসে একসাথে বলল, মামা শেষ পর্যন্ত কাম বাড়ি দিয়ে দিলি? ওদের কথার মানে আমি বুঝতে পারলাম না। অনেকদিন পর দেখা হলো, হালকা গলা না মিলিয়ে কী সব আবল তাবল বলছে। কিছু বুঝতে না পেরে হেসে হেসে বললাম, তোরা কি পাগল হয়েছিস? কী সব বলছিস? কী সব আবল তাবল বলছিস? পরক্ষণে রাকিব বলল, আবুল তাবুল কি রে মামা, তলে তলে তো কাম বাড়ি দিয়ে দিছো, আমাদের একটা বারও জানানোর প্রয়োজন মনে করলে না? কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে উঠল, মানেটা আমি বলছি। পিছনে তাকিয়ে দেখি আমার আব্বু আর আম্মু। আমি ভাবছি তারা কিভাবে জানলো আমি এখানে। আব্বু, তোমরা এখানে কি করছো? আমরা এখানে তোর জন্য এসেছি। আমরা এখানে না আসলে কাজটা সম্পূর্ণ হবে কিভাবে? মানে বুঝলাম না, কি বলছো এসব? সব কিছু একটু ভেঙে বলবে? কি করো, কথার আগামাথা কিছু বুঝতে পারছি না। পাশে তাকিয়ে দেখ। আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাইনবোর্ড, সেখানে লেখা রয়েছে কাজী অফিস। কয়েক মুহূর্ত আমি সেদিকে তাকিয়েছিলাম, কি বলবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে বললেন, ওই, ওভাবে হা করে ওদিকে তাকিয়ে কি দেখছো? কিছুটা ভুরু কুচকে জবাব দিলাম, এসবের মানে কি? মাঝখান থেকে আব্বু বলে উঠল, মানেটা আমি তোকে বলছি শোন। কাল রাতে বৌমা আমাকে ফোন দিয়েছিল, আর ওকে নাকি একটা লোক ফোন দিয়ে হুমকি দিয়েছে তোর জীবন থেকে সরে যেতে। লোকটা আরও বলেছে যদি নীলার সাথে তোর বিয়ে হয় তাহলে নাকি নীলাকে মেরে ফেলবে। আমি তো ভয় পেয়ে যাই আর বৌমার কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন দেই, কিন্তু বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে সকালে মিমির আব্বু এলো তোর আর মিমির বিয়ের কথাবার্তা বলতে। তখন আমি মিমির আব্বুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাকে টাকার লোভ দেখায়। আমি নিষেধ করলে উনি জানিয়ে দিলেন যে কাল রাতে শুধু নীলাকে মারার হুমকি দিয়েছে শুধু। এখন তাহলে কাজটা করেই দেখাতে হয়। তখন তুই নিচে আসিস, আর তারপর কি হলো তা তো তুই জানিস। আমি মিমির আব্বুর নামে থানায় ফাইল করেছি। পুলিশ আমাকে কথা দিয়েছে যে ওনারা দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। তবুও নীলামার মন মানছে না, ও চায় না তোকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে। তা জানি মিমির বাবা
কখন কি করে বসে। একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। এজন্যই আমাদের এখানে আসা। আর এখনই তোর ম্যাডামের বিয়ে। আমরা আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি, এখন নাকি কাজটা তোর দ্বারাই সম্ভব হবে। আব্বুর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এত কিছু হয়ে গেল কিন্তু তারা আমাকে একটিবারও কিছু জানানোর কথা মনে করলেন না। আমি ম্যাডামের দিকে এক নজরে তাকিয়ে আছি। আমার চোখে রাগ না অভিমান আমি কিছুই বুঝতে পারছি না। ওনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো আমাকে এই কথাগুলো জানাতো, কিন্তু ম্যাডাম আমাকে এই বিষয়ে জানাননি। কিন্তু উনি তার কিছুই করেননি, উল্টো কাজ করেছেন। আমার আব্বুকে বলে বিয়ের ডেটটা আরও এগিয়ে নিল। বুঝি না এই মেয়েদের মাথায় কখন কি চলে। প্রথমে বিয়ের কথা বললে শরম পায়, কিন্তু ঘরে গিয়ে দরজা লাগিয়ে নাচানাচি করে। আমি তো টেলিভিশনে দেখেছিলাম মেয়েরা লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স দেয়, এটাই মেয়ে জাতির স্বভাব। যাকগে, কিন্তু এখন আমি কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। হঠাৎ করে সাদা রঙের একটা কার এসে আমাদের সামনে দাঁড়ালো। আমি গাড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছি, কারণ গাড়ি থেকে যারা নামলো তারা হলো আমার খালামণি ও তার বর। আব্বু ওনাদের দেখে ওনাদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিল। তারপর আম্মুও গেল। এবার খালামণি ও তার বর আমার সামনে এসে দাঁড়ালেন। ছোটবেলা থেকেই আমি ওনাদের অনেক সম্মান করি, তাই ওনাদের সালাম করলাম। তারপর খালামণি বললেন, দেখতে দেখতে আমাদের জিসান কত বড় হয়ে গেল, তাই না ভাই সাহেব? যেমনি বড় হয়েছে তেমনি পাকা হয়েছে। দেখছেন না কেমনি ডুবে ডুবে প্রেম করছিল এতদিন। আমি আব্বুর কথা শুনে কিছুটা লজ্জাবোধ করলেও এতে আমার কিছু যায় আসে না, কারণ আমার আব্বু আম্মু আত্মীয়দের সাথে বন্ধুসুলভ আচরণ করে। তারপর ম্যাডাম খালামণিদের সালাম করলো, কিন্তু অবাক করা বিষয় হলো তারা ম্যাডামকে একটিবারও দেখতে চাইলেন না। এতে আমি কিছু মনে করিনি, হয়তো আব্বু আম্মু ওনাদের আগে থেকেই বলে রেখেছে। অতঃপর আমরা সবাই কাজী অফিসের ভিতরে গেলাম। এখন আমার কিছু করার নেই। ধুর, কেন যে প্রেমটা করতে গেলাম। এখন আর আফসোস করে লাভ নেই, যা হবার তা তো হয়ে গেছে। এখনই বিয়ে করতেই হবে, না হলে রক্ষে নেই। এমনিতেই দুদিন বাদে বিয়েটা করতেই হতো, এখন করলে সমস্যা কি? আমি আর ম্যাডাম একসাথে দাঁড়িয়ে আছি, আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। এখন শুধু আমার মনে ওনাকে দেখার ইচ্ছে জাগছে। একটু ম্যাডাম সাথে চোখাচোখি হতেই ম্যাডাম আমাকে চোখ মেরে দিলেন। হঠাৎ করে এমন করাতে আমি চোখ নামিয়ে নেই, কোনো শরম নেই। বিয়ে না হতেই চোখ মেরে দিলেন, না জানি বিয়ের পর কি করবেন। শেষে কাজী সাহেব এলেন, আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে এলো। খালামণিও আমাদের সাথে আসলেন, কিন্তু আমি এখনও এই ভাবনায় আছি যে আমাদের তো বিয়েটা হয়ে গেল, কিন্তু ম্যাডামের পরিবারকে তো দেখলাম না শ্বশুর শাশুড়ি মাকে। কি যেন একটা রহস্য কাজ করছে ম্যাডামের মাঝে। এসব 7-5 ভাবছিলাম। বাসায় ছোটোখাটো একটা খাবার আয়োজন করা হয়েছে, যেখানে কিছু আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। একটু পর আব্বু আমার পাশে এসে বসলো আর বলল, কি রে, এখানে একা একা বসে কি ভাবছিস? আমিও আর চুপ থাকতে পারলাম না, তাই আব্বুকে আমার মনের কথাগুলো বললাম। আচ্ছা আব্বু, তোমরা আজ পর্যন্ত ম্যাডামকে দেখতে চাইলে না, আমাদের হাসি খুশি মেনে নিলে, আবার বিয়েও দিয়ে দিলে, অথচ ওর পরিবারের একটা সদস্যকেও দেখালাম না। এটা কি করে সম্ভব? তোমরা কি আগে থেকেই ম্যাডামকে চিনতে? বলো না আব্বু, প্লিজ সব কিছু সত্যি করে বলো। আব্বু আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আগে খাওয়া দাওয়াটা সেরে নিবি, চল, তারপর সব কিছু বলবো। আমি আর ওনার মুখের উপর কথা বলতে পারলাম না, তাই আমরা গেলাম খাবার টেবিলের কাছে। গিয়ে দেখি সবাই বসে পড়েছে, অথচ ম্যাডাম নেই। আর আমার বন্ধুরা তো আছে খাওয়ার ধান্দায়, আর আমাকে দেখে হাসছে, কারণ ওরা এখনও ব্যাচেলার, আর আমার জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। তারপর আমি আর আব্বু একসাথে খাবার খেলাম। শুধু দেখলাম আম্মু কিছু খাবার তার ঘরেই নিয়ে গেল, মনে হয় ম্যাডামের জন্য। তারপর ওনাত্মীয় স্বজনদের বিদায় দিতে রাত হয়ে গেল, শুধু খালামণিরা রয়ে গেলেন। ওনারা নাকি থাকবেন, কিন্তু ওনাদের সাথে অহনাকে দেখলাম না। পাগলিটা গেল কোথায়? আগে সবসময় আমাকে গালাগাল দিত, ঝগড়া হতো। স্কুলে ভর্তি হবার পর তার সাথে কথা হয়েছিল, তারপর আর হয়নি। আমার বিয়ের কথা মনে হয় শুনেনি, শুনলেও বা কি। আমি শুনেছি ও নাকি চাকরি সূত্রে অন্য কোথাও থাকে। সেই যে ছোটবেলায় তাকে দেখেছি আর দেখিনি, শুধু মাঝে মধ্যে ফোনে কথা হতো। এসব চিন্তা
মাথা থেকে ঝেড়ে ফেললাম। এখন বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পরে চলে যাবে ওরা, জানি না আবার কবে দেখা হবে। আড্ডা দিতে দিতে 11টা বেজে গেছে, বন্ধুরাও বিদায় নিয়েছে। এখন আমি একাই ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বু এসে আমাকে বললেন, কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছিস? যা ঘরে যা, বৌমা একা রুমে। আমার আবার সেই প্রশ্নগুলোর কথা মনে পড়ে গেল। তাই আমি আব্বুকে হেসে হেসে বললাম, আমি কিন্তু এখনও আমার প্রশ্নের উত্তর পেলাম না। আব্বুও হেসে হেসে বললেন, ও এই কথা, যা রুমে যা, তোর সব প্রশ্নের উত্তর জবাব পেয়ে যাবি। তাই আমি ছাদ থেকে নিচে নামছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল এলো। ফোনটা বের করে দেখি একটা অচেনা নাম্বার, তাই ফোনটা রিসিভ করে একটা সালাম দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। আবার বললাম, কে আপনি? এবার শোনা গেল একটা চাপা কান্নার আওয়াজ। হ্যাঁ, কেউ কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, কে আপনি? কাঁদছেন কেন? এবার ওপাশ থেকে বলল, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। এখন আমি কি বলবো তাকে? তার কান্না শুনে সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি তার ভালোবাসা নিয়ে সত্যিই খেলা করেছি, কিন্তু সেটা সত্যি নয়। আমি তো শুধু একজন ভালো বন্ধু হয়ে তার সাথে কথা বলতাম। এরই মধ্যে সে আবার বলল, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, তাই আমি চাই তুমি সব সময় সুখে থাকো। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। তোমার ভালো থাকার মাঝে আমি আবার ভালোবাসা খুঁজে নেব। আমাকে ক্ষমা করে দিও মিমি। ভালো থেকো। আল্লাহ হাফিজ। এই বলে ফোনটা কেটে দিল সে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নামলাম। 12টা বেজে গেছে। আজ মনে হয় ম্যাডাম আমার 12টা বাজিয়ে ছাড়বে। তাই বাসর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। আবার ফোনটা বেজে উঠল। দেখি অহনা, আমার খালামণির মেয়ে মানে অহনা ফোন দিয়েছে। খুব খুশি হলাম পাগলিটার ফোন পেয়ে। আমি ভাবিনি ও এমন সময় ফোন দিবে। মনে হয় আমার বিয়ের খবর পেয়ে গেছে। তাই দেরি না করে দরজার সামনে দাঁড়িয়ে কলটি রিসিভ করলাম। সাথে সাথে সে ওয়াশ থেকে রাগী কণ্ঠে বলল, কি রে কুত্তা, কার সাথে এত রাস্তে কথা বলছিলি? কখন থেকে ফোন দিতেছি, শুধু বিজি দেখায়। ও বুঝেছি, নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছিস, তাই না? ধুর পাগলি, এমন কিছু না, এটা অনেক বড় কাহিনী। তোমাকে পরে বলবো। আমার বিয়েতে খালামণি এলো, তুই এলি না কেন? জানিস তোকে কত মিস করছিলাম। এত মিস করতেছিস তো আমাকে বিয়ে করলেই পারতি, তাহলে সব সময় তোর চোখের সামনে থাকতাম, কখনো চোখের আড়াল হতাম না। ইস, শখ কত আইসা আমাকে বিয়ে করতে। তোর মতো পাগলিকে কে বিয়ে করবে? আমাকে কি পাগল পাইছিস নাকি? যা বাসর কর গিয়ে, আর বিড়ালটা একটু সাবধানে মারিস। বাসর ঘরে বিড়াল আসবে কোথা থেকে? ভেতরে যা, বুঝে যাবি। আচ্ছা, কিন্তু তুই কখন আসবি? মনে কর আমি তোর পাশেই আছি। মানে কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না, যা ভেতরে যা, অনেক রাত হয়েছে, বাসর কর গে। যা। ফোনটা কেটে দিল। কি বলল কিছু বুঝতে পারলাম না। আচ্ছা তাহলে ভিতরে যাই, তা না হলে আমার 12টা থেকে 24টা বাজিয়ে দেবে নীলা। তাই সব কিছু ভুলে এক বালতি সাহস বুকে নিয়ে ঘরের দরজা খুলে হাসি মুখে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে অবাক হই, কারণ আমার বউ নীলা একটা বোরকা পরে বিছানার এক কোণে বসে আছে। হাতে ও পায়ে মোজাও সুন্দর করে হিজাবি করেছে। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাকে দেখে সে উঠে এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। আমি বোকার মতো তার দিকে তাকিয়ে আছি। আমার এরকম করে তাকিয়ে থাকা দেখে আমার বউ নীলা বলল, এই যে আপনি এভাবে কি দেখছেন? দেখছি আমার বোরকাওয়ালি বউটাকে। যতবারই দেখছি ততবারই প্রেমে পড়ে যাচ্ছি। তাই আমাকে এত ভালোবাসো? জি হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে আপনার? আমি তার হাত দুটো ধরে আমার কাছে টেনে নিলাম। সে লজ্জায় তার চোখ নিচে নামিয়ে ফেলল। আমি তাকে হালকা করে জড়িয়ে ধরে সে বলল, এই যে কি করছেন শুনি? আমার বউটাকে দেখতে ইচ্ছে করছে। তা মুখে বললেই তো পারতেন, তা না করে দুষ্টুমি করছেন কেন? আচ্ছা তাহলে এবার তোমাকে দেখাও। আমি আর তোমাকে না দেখে থাকতে পারছি না। আপনার তো হাত আছে, নিজেই নিকাবটা খুলে দেখে নিন। এটা বলেই ও হেসে দিল। আমি ওর হাসি শুনে ক্রাশ খেলাম আর তার পিছনে গিয়ে নিকাবটা খুলে দিলাম। আর দেরি না করে সামনে গেলাম নীলার। ভয়ে আমার কলিজা থেকে প্রাণ যায় যায় অবস্থা হলো।
কম করে হলেও 3 থেকে 4 পা পিছিয়ে গেলাম। অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। ভাবতেও পারিনি এত বড় একটা শক খাবো। আর মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে এলো, অহনা তুই? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার খালাতো বোন অহনা। এটা দেখে আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেললাম। আমার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অহনা দুষ্টু হাসি দিয়ে বলল, এই যে এভাবে কি দেখছেন? এভাবে আমাকে পছন্দ হয়নি নাকি ভাবতে পারেননি আমি হব? তুই এখানে কি করে আসলি? আর আমার বউ নীলা কোথায়? তুই ওর পোশাক পরে আছিস কেন? ওই মুখ সামলে, আমি তোর স্ত্রী নীলা। কি বলছিস এসব? তোর নাম তো অহনা। ধুর গাধা, আমার পুরো নাম তো অহনা জাহান নীলা। ওর কথা শুনে আমি চুপ করে গেলাম। তার মানে আমি এতদিন যার সাথে প্রেম করছি সে আর কেউ নয়, সে আমারই খালাতো বোন অহনা। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুই এতদিন আমার সাথে ম্যাডাম সেজে প্রেম করেছিস? এই তুই কি বলছিস এসব? আমি অভিনয় করব কেন? আমি তোকে সত্যিই ভালোবাসি, তাই তো তোকে পাবার জন্য এত কিছু করলাম। কিন্তু কবে থেকে ভালোবাসিস? আচ্ছা তাহলে শোন, মনে পড়ে ছোটবেলায় তুই আমি পুতুল খেলার ছলে বড় বউ সেজেছিলাম আর তুই আমার গালে একটা কিস করেছিলি? সেদিন থেকে আমি মনে মনে ঠিক করেছি তোকেই বিয়ে করব, আর কাউকে নয়। আমি ছোটবেলা থেকেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমার ভার্সিটির জীবনের শেষ দিনে তোকে আমার মনের কথা বলতে চাইছিলাম, কিন্তু পরে শুনলাম তুই নাকি আবার পড়ালেখা শুরু করেছিস। এটা শুনে আমার আশাটা ভেঙে গেল, তবুও আমি হাল ছাড়িনি। তুই ভালো করেই জানিস তোর আপু আমাকে তার মেয়ের মতোই দেখে, তাই আমি তাকে একদিন দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আনাই। তারপর আমার মনের সব কথা আঙ্কেলকে বলি। আমার তোর প্রতি এত ভালোবাসা দেখে আঙ্কেল আমার মা বাবার সাথে আমাদের বিয়ের কথা পাকা করে। কিন্তু আমার ইচ্ছে ছিল তোর সাথে প্রেম করে বিয়ে করব। তাই আমি তোর স্কুলে চাকরি নেই, বেশ কিছু ঘুষ দিতে হয়েছে। আমি আগে থেকেই জানতাম তুই বোরকাওয়ালি মেয়েদের বেশি লাইক করতি, তাই নিজের গেট আপ চেঞ্জ করেছি। নামাজে প্রতি রাতে তোকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আজ আমার আর কিচ্ছু চাওয়ার নেই। এখন বুঝলি তো আমি তোকে কত ভালোবাসি, গাধা। আমি অহনার কথা শুনে ওর মুখের দিকে এক নজরে তাকিয়ে আছি। পাগলিটা সত্যিই আমাকে খুব ভালোবাসে। ছোট ছেলে না বুঝে ওর গালে চুমু দিয়েছিলাম, সেখান থেকে সে কোনো না কোনোভাবে আজ পর্যন্ত আমার গালে চুমু দিয়েছে। আগে যদি জানতাম ও আমাকে এত ভালোবাসে তাহলে ওর থেকে এতদিন দূরে সরে থাকতাম না। হঠাৎ ওর কথায় আমার ধ্যান ভাঙলো। কিরে, কি ভাবছিস? আমি ধীর পায়ে অহনার দিকে এগোচ্ছিলাম আর একটা দুষ্টু হাসি দিয়ে ওকে কাছে টেনে এনে বললাম, খুব ভালোবাসিস আমাকে, তাই না? আর আমাকে ছাড়া কাউকে কল্পনা করতে পারবি না, বুঝলি? তাই নাকি? বলে ওকে আমি কোলে তুলে নিলাম। আরও লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে বলছে, এই যে কি করছেন শুনি, খুব দুষ্টু হয়ে গেছেন দেখছি। তাই তো, আপনি আমাকে এতদিন ধরে ভালোবাসেন আর আমি আপনাকে একটু ভালোবাসা দেইনি। আমি খুব পচা, তাই না? আজ আমি আপনাকে অনেক ভালোবাসা দিব। অহনা আমার বুকে কিল মেরে বলল, এই যা দুষ্টু, তুমি না বেশি পাজি হয়ে গেছো। তারপর নীলাকে বিছানায় শুয়ে দিলাম আর ওর গোলাপি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ও হারিয়ে গেলাম ভালোবাসার গহীন সাগরে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তবে আর ফোনের কথা বলবে না। আমি তোমাকে ফোন এনে দেব, তাও তুমি মিমির সাথে কথা বা দেখা করতে পারবে না বলে দিলাম। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আব্বু দরজায় টোকা দিয়ে বললেন, জিসান নিচে আয়, কথা আছে। মা নীলা তুইও আয়। অতঃপর দুজনে নিচে গেলাম। আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবাই মোটামুটি অনেকেই জানো আমার ছেলে জিসান ও নীলা একে অপরকে ভালোবাসে, তাই আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবার ওদের 4 হাত এক করে দিব। তোমাদের সবাইকে আসতে হবে, কিন্তু আশা করি তোমরা সবাই বিয়েতে আসবে। আমি আব্বুর কথা শুনে থ মেরে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললাম। এখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি, এখনই কি বিয়ে করাটা ঠিক হবে? পরক্ষণে বাবার কথা ভাবলাম যে ওনার বয়স হয়েছে, বিজনেসের কাজে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়। পরে এত টেনশনের ফলে বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এমনিতেও তিনি অসুস্থ, হার্টের রোগী। তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নেই, পরে না হয় বিজনেসের পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাব। তাই আমি আর কোনো আপত্তি করলাম না, মাথা নিচু করে হ্যাঁ বলে দিয়েছি।